কতগুলো বিষয় ২ পক্ষ একেবারেই আম একমত হতে পারছে না। একটা পুরনো ইস্যু সেটা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্পের নৈতিক পরাজয় অনেক আগেই হয়ে গেছে। যুদ্ধে আবার ফিরে যাবে কিনা এই দেশগুলো সেটা পুরোটাই নির্ভর করবে আসলে ডোনাল্ড ট্রাম্পের উপর। সো দুজনই একটা খুবই কঠিন দর কষাকষির মধ্যে আছে। জেডি ভ্যান্স একটা কথা বলেছেন যে এই ২১ ঘন্টার মধ্যে তিনি প্রায় ১ ডজন বার ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেছেন। অর্থাৎ পুরো জিনিসটা ট্রাম্প ওয়াশিংটন থেকে নিয়ন্ত্রণ করেছে। একটা বাণিজ্যিক সুবিধা পাকিস্তান ট্রাম্পের পরিবারকে দিচ্ছে। মোদির সাথে ট্রাম্পের টানাপোড়েনের আরেকটা কারণ হচ্ছে ১ বছরের বেশি সময় ধরে ট্রাম্প একটা বাণিজ্য চুক্তি চাচ্ছে ভারতের সাথে। ইরান যুদ্ধ কি নাটকীয় মোড় নিতে যাচ্ছে? পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের একদিনের বৈঠক শেষে কোনো আশার আলো কি দেখা যাচ্ছে? দুপক্ষই প্রায় হতাশা ব্যক্ত করেছে, তবে আলোচনা এখানেই শেষ নয়, এরকম কথাবার্তাও চলছে। ইতিমধ্যে ইরানি প্রতিনিধি দল তাদের দেশে ফিরে গেছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল তারাও ফিরে গেছে। ৪৭ বছর পর এই দুই দেশের একটা যুদ্ধের মধ্যে যে আলোচনা শুরু হলো, এসব নিয়ে আমরা আলোচনা নিয়ে কথা বলবো বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফার সঙ্গে। সাবির মোস্তফা, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। ইসলামাবাদের বৈঠকের ফলাফল কি? ফলাফল একদিক থেকে বলতে গেলে শূন্য। কারণ এখানে কোনো সমঝোতা হয়নি এবং পরবর্তী স্টেপ কি হবে সে ব্যাপারেও তারা কোনো সিদ্ধান্ত জানিয়ে যাননি। কোনো সিদ্ধান্ত হয়েছে বলে মনে হয় না। কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে আপনি যেটা বলছেন যে একটা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আমেরিকার ডেলিগেশনের নেতৃত্বে ছিলেন। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী দুজনই ছিলেন। শুধু তাই না, ইরানের ডেলিগেশনে আরো অনেকে ছিলেন এবং ৭০ জন প্রতিনিধি ছিলেন। হ্যাঁ, এবং ইরানের রেভলিউশনারি গার্ড কোরের একটা বড় দলও সেখানে যোগ দিয়েছিলেন এই আলোচনার মানে প্রক্রিয়ায়। কাজেই ইরান থেকে কিন্তু ব্যাপক লোক সমাগম করা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে লোক এসেছিল। কাজেই এটা একটা অভূতপূর্ব ঘটনা যে এই ব্যাপক আলোচনা হলো এবং আলোচনা কিন্তু ২১ ঘন্টা ধরে হয়েছে। একদিন বলতে একেবারে পুরো সময়টা ২১ ঘন্টা ধরে আলোচনা হয়েছে। এটা জেডি ভ্যান্স নিজেও বলেছেন। এবং জেডি ভ্যান্স যেটা বললেন যে তারা আল্টিমেটলি অনেক বিষয়ে খুব ভালো আলোচনা করেছেন কিন্তু সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি, একমত হতে পারেননি এবং তার ভাষ্য অনুযায়ী আমেরিকা যে প্রস্তাব দিয়েছিল যেটা তিনি চূড়ান্ত প্রস্তাব বলছেন, সেই চূড়ান্ত প্রস্তাব তিনি ইরানি দলের হাতে রেখে এসছেন এবং তিনি মনে করেন যে এই যে ফলাফল হলো না সেটা আমেরিকার জন্য যত না খারাপ, ইরানের জন্য তার চেয়ে বেশি খারাপ হবে। অন্যদিকে ইরান যেটা বলছে যে তারা আমেরিকাকে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। অর্থাৎ ইরানের পার্লামেন্ট স্পিকার যেটা বলেছেন যে আমেরিকা ইরানের আস্থা অর্জন করতে পারেনি এবং সেই কারণেই এই আলোচনা এইখানে মানে ইসলামাবাদ আলোচনায় সেরকম ফলাফল হয়নি। কতগুলো বিষয় ২ পক্ষ একেবারেই একমত হতে পারছে না। একটা পুরনো ইস্যু সেটা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান যদিও বলে এসছে বহু বছর ধরে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কিন্তু তারপরেও আমেরিকা চায় যে শুধু পারমাণবিক অস্ত্র না, তারা চায় যে ইরান তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা পুরোপুরি বন্ধ করে দিক এবং তাদের যে ৩ টা পারমাণবিক স্থাপনা আছে সেগুলো বন্ধ করে দিক। ইরান এটা কোনো মতেই করতে রাজি না। কারণ এটা হচ্ছে তার সার্বভৌমত্বের ব্যাপার। যে ইরান মনে করে যে পারমাণবিক শক্তি অর্জন করা অস্ত্র না বানালেও অন্যান্য মানে পারমাণবিক শক্তি দিয়ে অন্যান্য অনেক জিনিস করা যায়। বিদ্যুৎ থেকে শুরু করে অনেক জিনিস। এইগুলো করার অধিকার ইরানের আছে এবং সেই অধিকার তারা কোনোভাবেই সারেন্ডার করবে না। এখন এটা যে পুরনো ইস্যু। এখন নতুন ইস্যু আরেকটা এসছে সেটা হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। যুদ্ধ শুরু হওয়ার আগে হরমুজ প্রণালী ছিল একটা খোলা মানে জলপথ যেখান দিয়ে সব দেশের জাহাজ অবাধে যাতায়াত করত। কিন্তু যুদ্ধ শুরুর পর ইরান এটার নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে এবং সেখানে তারা এক ধরনের টোল বসাচ্ছে। প্রতিটা জাহাজের জন্য তারা $2 মিলিয়ন কর আদায় করছে। তো এইটা আমেরিকা
বন্ধ করতে চায়। আমেরিকা চায় যে ইরান এইটা নিয়ন্ত্রণ ছেড়ে দিক এবং এটা আবার পুরনো জায়গায় ফিরে যাক। ইরান সেটা করতে রাজি না। কারণ এইটা হচ্ছে যুদ্ধের তাদের কাছে এই যুদ্ধের একটা সবচেয়ে বড় অর্জন ইরানের জন্য হচ্ছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণটা নেওয়া। কাজেই এই আর এদিকে আমেরিকানরাও চাচ্ছে না যে ইরানের যে একটা বড় দাবি যে তাদের যত সম্পদ বিভিন্ন দেশে যেগুলো আর কি জব্দ করা আছে এই মুহূর্তে সেগুলো খুলে দিয়ে ইরানকে ফিরিয়ে দেওয়া, এটা আমেরিকানরা এখনো করতে চাচ্ছে না। বা যুদ্ধের জন্য ক্ষতিপূরণ দেওয়া সেটাও আমেরিকানরা করতে চাচ্ছে না। কাজেই কতগুলো বিষয় নিয়ে একদম অনড় হয়ে বসে আছে ২ টা দল। কিন্তু এর মানে এই না যে ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হওয়ার মানে এই না যে আম সব শেষ হয়ে গেল। কারণ আপনার মনে আছে ২০১৫ সালে যে চুক্তি হয় আমেরিকা এবং ইরানের মধ্যে যেখানে ইউরোপীয় ইরানের দেশগুলো মধ্যে সম্পৃক্ত ছিল, সেই চুক্তিতে আসতে তাদের ১৮ মাস ধরে আলোচনা করতে হয়েছে। ১৮ মাস ধরে আলোচনা করার পর সেই চুক্তিতে তারা স্বাক্ষর করতে পেরেছিল। তো এখানে ২১ ঘন্টা ধরে আলোচনা হয়েছে। কাজেই আমার মনে হয় যে মানে যুদ্ধে আবার ফিরে যাবে কিনা এই দেশগুলো সেটা পুরোটাই নির্ভর করবে আসলে ডোনাল্ড ট্রাম্পের উপর। কারণ ইরানিরা ১ম এই যুদ্ধবিরতি ভঙ্গ করবে না। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার বলে দিয়েছেন যে তিনি ইরানের উপর এক ধরনের নৌ অবরোধ, সমুদ্র বন্দরগুলো বন্ধ করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছেন। যে তাদের উপর অর্থনৈতিক চাপটা আরো বেশি প্রয়োগ করলে হয়তো ইরান নমনীয় হবে। কিন্তু সেটা তিনি করতে পারবেন কিনা এবং করলে এটা শুধু ইরানের উপর চাপ আসবে না, এটা সারা বিশ্ব অর্থনীতির উপর একটা ভয়ানক আ বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তো উনি কতদূর এটা করতে পারবেন আমি জানি না। কাজেই জিনিসটা এখন একটু ঝুলে আছে মাঝখানে। কোন দিকে যাবে সেটা নিয়ে অনেকেই চিন্তিত এবং শঙ্কিত। কিন্তু হরমুজ প্রণালী যেহেতু এতদিন আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, সেক্ষেত্রে ইরানের এই দাবির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে কিনা বা হবে কিনা? এখানে একটা অন্য কথা আছে। ইরান যেটা বলছে এখন, যেটা আগে কখনো বলেনি কিন্তু এখন তারা এই জিনিসটা মানে পয়েন্ট আউট করছে যে হরমুজ প্রণালী কিন্তু একটা আন্তর্জাতিক সমুদ্র পথ না। এটা হচ্ছে একটা খুবই সরু একটা জলপথ। আম যার সবচেয়ে মানে কম দৈর্ঘ্য হচ্ছে ২২ মাইল এবং তার এক প্রান্তে আছে ইরান, আরেক প্রান্তে ওমান। অর্থাৎ এই ২ টা দেশের অর্থনৈতিক জলসীমা কিন্তু এই হরমুজ প্রণালী পুরোটাই নিয়ে নেয়। কাজেই এটা আন্তর্জাতিক জলসীমা না তাদের ব্যাখ্যা অনুযায়ী। এটা ইরান এবং ওমানের সার্বভৌম জলসীমা। কাজেই এখানে ইরান যদি এটার নিয়ন্ত্রণ নিতে চায়, তাহলে সে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে না, এটা তার দাবি। কিন্তু যেহেতু এখান দিয়ে পৃথিবীর মানে তেল এবং অন্যান্য বাণিজ্যের একটা বড় অংশ এই জলপথ দিয়ে যায়, সেজন্য আমেরিকানরা চায় না যে কোনো একটা দেশ এটা নিয়ন্ত্রণে থাকুক। ইরানিয়ানরা অন্যদিকে বলছে যে তারা ওমানের সাথে এই জলপথ নিয়ন্ত্রণ একযোগে করে এবং এখান থেকে যেই টোল আদায় হবে, কর আদায় হবে, সেটা তারা ওমানের সাথে ভাগাভাগি করতেও রাজি। আম কিন্তু আমেরিকা সেটাতেও রাজি হচ্ছে না। কারণ তারা জানে এটার ফলে ইরানকে একটা বড় কৌশলগত ক্ষমতা দিয়ে দিবে। এখন এই যুদ্ধের উদ্দেশ্য হচ্ছিল ইরানের ক্ষমতা কমিয়ে আনা, গুঁড়িয়ে দেওয়া ইনফ্যাক্ট। সেখানে ইরান যদি আরো ক্ষমতাবান হয়ে যায় তাহলে তো যুদ্ধের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে গেল। কাজেই আমেরিকানরা ইরান সেটাতে রাজি হতে পারছে না। ইরান বলছে যে যুক্তরাষ্ট্রের জন্যই আলোচনাটা সফল হলো না। মানে আপনিও কি একমত? দেখুন আমি পুরোপুরি একমত না। কারণ একটা আলোচনা যখন হয় ২ পক্ষের মধ্যে, তার অর্থই হচ্ছে ২ পক্ষই ছাড় দিবে। এক পক্ষ ছাড় দিবে, আরেক পক্ষ ছাড় দিবে না, তাহলে তো আলোচনা হয় না। তাহলে তো আলোচনার দরকার নেই। ওইটা হবে যখন আপনি যুদ্ধে জয়ী হবেন। আপনি যখন জয়ী হয়ে অন্য পক্ষকে বাধ্য করবেন আপনার দাবি-দাওয়া মেনে নিতে। তখনই আ এটা হতে পারে। কিন্তু এখানে যেহেতু আলোচনা হচ্ছে তার মানে ২ পক্ষই মানে ধরে নিয়েছে যে এই যুদ্ধে আসলে সরাসরি কেউ বিজয়ী হয়নি। কাজেই ২ পক্ষকেই ছাড় দিতে হবে। এখন কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আমেরিকা যেরকম তার যে রেড লাইন সেগুলা থেকে সরে আসতে চায় না। এই পরমাণু ব্যাপারটা, হরমুজ প্রণালী এখন নতুন বিষয়। আর ইরানের যে কতগুলা রেড লাইন সেখান থেকেও তারা সরে আসতে চাচ্ছে না। কাজেই ২ পক্ষই অনড়। কিন্তু একটা আলোচনার শুরুতে এরকম মানে অনড় অবস্থান তারা অনেকেই নেয় এবং এবং আমেরিকানরা দেখিয়েছে যে তারা আলোচনা থেকে হেঁটে চলে যেতে পারে। দরকার নেই আমাদের কোনো চুক্তি। ইরানও বলছে যে ঠিক আছে, আমরাও চলে গেলাম। দেখা যাক কি হয়। সো দুজনই খুবই একটা খুবই কঠিন দর কষাকষির মধ্যে আছে। এবং এখানে আমি বলব যে ২ পক্ষই অনড়, ২ পক্ষই দেখছে যে অন্য পক্ষ কতটুকু ছাড় দিতে মানে পারে
বা আমি অন্য কি করে অন্য পক্ষকে বাধ্য করব আরেকটু ছাড় দিতে। তো এটা একটা বড় ডিপ্লোম্যাটিক কূটনৈতিক খেলা এবং এই খেলা জি। দুজনই খেলছে এবং এই খেলাতে দুইজনই পারদর্শী এবং ইরানের একটা সুনাম আছে ওর বদনাম আছে, আপনি কোন দিকে যেটাই বলেন। তারা হচ্ছে যে আলোচনা এই ধরনের দর কষাকষিতে তারা খুবই পারদর্শী এবং তারা খুবই চেষ্টা করে যে অন্য পক্ষ থেকে যতটুকু আদায় করা যায় একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তারা এই খেলা খেলে যাবে। কাজে ইরানের সাথে কিন্তু দর কষাকষি করা কখনোই সহজ ছিল না। এর আগে যারা করেছে তারা বলেছে যে ইরানের সাথে দর কষাকষি করা একদমই সহজ না। এখানে অনেক ধৈর্য দরকার, অনেক মনোযোগ দরকার এবং চেষ্টা দরকার। এখন সেই মনোযোগ, সেই ধৈর্য ডোনাল্ড ট্রাম্পের আছে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন। যেভাবে আলোচনাটা শেষ হলো, তাতে কি আপনি মনে করেন যে এই ২ সপ্তাহের যে যুদ্ধবিরতি এটাই ঠিক থাকবে? কোনো পক্ষ মানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে না। আর দ্বিতীয় হচ্ছে যে আলোচনা এই প্রকাশ্যে আলোচনা শেষ হলো, নেপথ্যে আলোচনা চলতে পারে কিনা বা চলার কোনো সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, আপনার ২য় প্রশ্নটা ১ম এ নেই। হ্যাঁ, অবশ্যই নেপথ্যে আলোচনা চলবে। কারণ ইরান কিন্তু বলেই দিয়েছে যে তারা আলোচনা থেকে বেরিয়ে গেছে। কিন্তু তাদের যে কারিগরি দলগুলো আছে, অর্থনৈতিক ব্যাপারে, বাণিজ্য ব্যাপারে, সামরিক ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে কিন্তু তারা একটা কারিগরি টিম নিয়ে গেছিল ইয়াতে আপনার ইসলামাবাদে। উদ ইরানিরা যেটা বলছে যে এই কারিগরি টিমগুলো যেসব কারিগরি বিষয় আছে, খুঁটিনাটি একটা সমঝোতার যে খুঁটিনাটি বিষয়গুলা, সেগুলো নিয়ে কাজ করতে থাকবে নেপথ্যে। সেটা আপনার ওই ঘটা করে টেলিভিশন ক্যামেরার মানে সামনে এগুলো হবে না। সেটা নিয়ে তারা কাজ করতে থাকবে। কিন্তু আ ইরানিদের যে সন্দেহ যে আমেরিকা এর আগেও আলোচনার নামে একটা গোপনে যুদ্ধের প্রস্তুতি নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে। কাজেই তারা তাদের একটা আশঙ্কা থাকবেই যে আমেরিকা আবার সেই কাজটা করতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প কখন কি করে সেটা নিয়ে মানে কেউ নিশ্চিত হতে পারে না। আজকে সে মানে সকালে ঘুম থেকে উঠে বা ঘুমানোর আগে একটা বার্তা দিতে পারে, আবার ঘুম থেকে উঠে আরেকটা বার্তা দিতে পারে। টোটালি ডিফারেন্ট একটা বার্তা দিতে পারে। একটা হুমকি দিতে পারে, একটা আশার বাণী শোনাতে পারে। তার কোনো ঠিক নাই। সে কি করবে? যেমন একটু আগে বলছিলাম যে তিনি এখন একটা নৌ অবরোধ মানে বসানোর চিন্তাভাবনা করছেন। কিন্তু সেটাও খুবই ডেঞ্জারাস। এখন ব্যাপারটা হচ্ছে যে আমেরিকা বুঝে গেছে, আমেরিকা এবং ইসরায়েল তাদেরই দুজনেই বুঝে গেছে বা বোঝা উচিত যে তাদের যে ১ম কৌশল ছিল, আকাশ থেকে বোমা ফেলে ইরানের নেতা, সামরিক এবং রাজনৈতিক নেতাদের হত্যা করে এবং তার অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে ইরানের ভেতরে তাদের সরকারের মানে ভেতরে একটা ধস নামিয়ে দিয়ে ইরানকে বাধ্য করবে তাদের দাবি মানার। সেই কৌশল ব্যর্থ হয়েছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার মানে এই না যে যুদ্ধে তারা পরাজিত হয়ে গেছে, কিন্তু তাদের কৌশল ব্যর্থ হয়েছে এবং এখন তাদেরকে নতুন কৌশল বের করতে হবে। নতুন কৌশলটা কি? একটা ছিল ডিপ্লোমেসি, আলোচনা। কিন্তু আলোচনা তো শুধু একদিনের শেষ হয়ে যায় না। বলা যেতে পারে এইসব আলোচনা এখন শুরু হয়েছে। আলোচনা সবে শুরু হয়েছে। এখন হয়তো আরো আলোচনা চলবে। কিন্তু যদি আমেরিকা এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং পুনরায় যদি কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে ইরানের পক্ষে আলোচনা চালিয়ে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। কাজেই আম আমেরিকা এখন কি করবে সেটা নির্ভর করে যে ট্রাম্প কিভাবে এই ব্যাপারটার ফয়সালা করতে চাচ্ছেন। তিনি যদি মনে করেন অ্যা যে এখনো সামরিক পথে ফয়সালা করবেন, তাহলে তিনি ভুল করবেন। কিন্তু তিনি ভুল আগেও করেছেন, আবারও করতে পারেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আগে তো বলেছিলেন যে ইরানের শাসকদের তিনি সরাতে চান, শাসক পরিবর্তন করতে চান, রেজিম চেঞ্জ করতে চান। যাদের যাদের তিনি পরিবর্তন করতে চাইলেন, তাদের সঙ্গেই আবার যুক্তরাষ্ট্র আলোচনায় বসলো। মানে এটা কি নৈতিকভাবে তার পরাজয় কিনা? নৈতিকভাবে তো তার পরাজয় ওই ১ম সপ্তাহেই হয়ে গেল, তাই না? যখন তিনি আ উনার যে মানে বাণী ছিল ১ম দিনই যে আমরা এটা করেছি, সবাইকে হত্যা করেছি। রেজিমের টপ লিডারদের আমরা হত্যা করেছি। কাজেই তিনি ইরানি জনগণকে আহ্বান জানালেন রাস্তায় নেমে ক্ষমতা দখল করে নিতে। ৪০ দিন পরেও ইরানের জনগণ তাদের সরকারের বিরুদ্ধে রাস্তায় নামেনি। কাজেই এবং তাদের সরকার পরিবর্তন করার কোনো প্রচেষ্টা জনগণের পক্ষ থেকে হয়নি, সামরিক বাহিনীর পক্ষ থেকে হয়নি, রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে হয়নি, কারো পক্ষ থেকে হয়নি। বরঞ্চ সবাই মনে হচ্ছে যে এক ধরনের ঐক্যবদ্ধ হয়ে এই আমেরিকান এবং ইসরায়েলি আক্রমণ বা হামলার মোকাবেলা করছে। কাজেই ওই দিক থেকে ট্রাম্পের নৈতিক পরাজয় অনেক আগেই হয়ে গেছে। কিন্তু তিনি যেই কারণে তার মানে বয়ানটা একটু বদলেছেন।
গত 2 সপ্তাহে হয়তো আপনি খেয়াল করবেন যে তিনি এবং তার প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ তারা বারবার বলছেন যে রেজিম চেঞ্জ আসলে হয়ে গেছে। আমরা আলী খামেনিকে হত্যা করে এবং অন্যান্যদের হত্যা করে রেজিম চেঞ্জ করে ফেলেছি। এখন যাদের সাথে আলোচনা করেছি তারা হচ্ছে নতুন রেজিম। এটা একটা মানে কি বলবো? এটা একটা বাকবাস কথা। এটা একটা কাকতালীয় ঘটনা কিনা যাদের যুক্তরাষ্ট্র নরমপন্থী হিসাবে চিহ্নিত করেছিলেন, বিশেষ করে স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, তারাই আলোচনায় নেতৃত্ব দিয়েছেন। এটার এখানে কোনো কৌশল আছে কিনা ইরানের? আব্বাস আরাকচি তিনি কিন্তু পুরো যুদ্ধের সময় আমেরিকা শুধু না মানে পশ্চিমা বিশ্বের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ইরানের সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। এটা তিনি কিন্তু বরাবরই করেছেন। কাজেই তিনি হঠাৎ করে আসেননি। আর যে ইরানের পার্লামেন্টের স্পিকার যে গালিবাফ তাকে যখন নেওয়া হলো, এটা জানা যাচ্ছিল যে তিনি হবেন আলোচনার মানে মূল মূল। নেতা আলোচনায়। কারণ প্রেসিডেন্ট পেজেশকিয়ান তিনি হয়তো সেইভাবে বিশেষ করে রেভলিউশনারি গার্ড তাদের আস্থাভাজন হতে হবে আপনাকে। পেজেশকিয়ান রেভলিউশনারি গার্ডের লোক না। কিন্তু গালিবাফ তিনি নিজে রেভলিউশনারি গার্ডের সদস্য ছিলেন। তিনি ১৯৮০ দশকে ইরাক-ইরান যুদ্ধে মানে একেবারে সম্মুখ সমরে অংশ নিয়েছেন। তিনি বহুদিন রেভলিউশনারি গার্ডের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। কাজে তিনি রেভলিউশনারি গার্ডের লোক। কাজেই তার উপর যে আস্থা থাকবে রেভলিউশনারি গার্ডের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের উপর সেই আস্থা রেভলিউশনারি গার্ডের থাকবে না। কাজেই এটা একটা বোঝাই যাচ্ছে যে তিনি নরমপন্থী বা চরমপন্থী সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে কাদের উপর রেভলিউশনারি গার্ডদের আস্থা বেশি আছে তারাই সম্মুখে থাকবে। এই যে অমীমাংসিতভাবে আলোচনাটা শেষ হলো, আপাতত শেষ হলো। বহির্বিশ্বের প্রতিক্রিয়াটা কীরকম? মানে আলোচনার আগে তাদের প্রত্যাশা কেমন ছিল, আর আলোচনার পর কি প্রত্যাশা ভঙ্গ হলো, না তারা এটাই ভেবেছিলেন যে এটাই হবে? এটা ছিল সবার আশঙ্কা। কারণ তারা জানতেন যে আমেরিকা আর ইরানের অবস্থান ক্রুশিয়াল কতগুলো বিষয়ে এতই মানে কি বলবো ফারাক আছে এই অবস্থানের মধ্যে, পরমাণু বিষয়, হরমুজ প্রণালীর বিষয়ে, যে তারা আশঙ্কা করছিলেন যে এই আলোচনায় কোনো ফলাফল হবে না। এবং অনেকেই চিন্তা করছিলেন যে জেডি ভ্যান্সকে কেন পাঠানো হলো। একটা কথা রটেছিল যে ইরানই নাকি সাজেস্ট করেছে যে আমরা জেডি ভ্যান্সের সাথে আলোচনা করতে চাই। তো জেডি ভ্যান্সও ব্যর্থ হলেন ইরানের সাথে আলোচনা করে। এটার একটা কারণ হতে পারে যে ইরান যেই আমেরিকার যে আলোচকদের পছন্দ করেনি সেটা হচ্ছে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। জ্যারেড কুশনার হচ্ছে ট্রাম্পের মেয়ের স্বামী। আর স্টিভ উইটকক হচ্ছেন একজন ব্যবসায়ী। কিন্তু স্টিভ উইটকক আর এই কুশনারকে দিয়েই ট্রাম্প বিভিন্ন জায়গায় আলোচনা চালাচ্ছেন। যেমন মধ্যপ্রাচ্যে গাজা নিয়ে আলোচনায় এই দুজনকে তিনি পাঠাতেন। ইউক্রেন রাশিয়া নিয়ে আলোচনায় ট্রাম্প এই দুজনকে পাঠাতেন। ইরানকে নিয়েও তিনি এই দুজনকে ব্যবহার করেছেন। কিন্তু এই ট্রাম্প জেডি ভ্যান্সের প্রতিনিধি দলে এই দুজন ছিল। কাজেই এই দুজন যখন ছিল তখন এখানে কোনো মানে সাফল্য আসবে এটা অনেকেই ভাবেননি এবং সেটাই প্রমাণিত হয়েছে। আর জেডি ভ্যান্স একটা কথা বলেছেন যে এই ২১ ঘন্টার মধ্যে তিনি প্রায় ১ ডজন বার ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেছেন। অর্থাৎ পুরো জিনিসটা ট্রাম্প ওয়াশিংটন থেকে নিয়ন্ত্রণ করেছে। সো জেডি ভ্যান্সের কিন্তু সেইরকম কোনো মানে স্বাধীনতা ছিল না যে নিজের মতো করে একটা আলোচনা করবেন বা সিদ্ধান্ত নেওয়ার মালিক ট্রাম্প। যারা আলোচক এবং ভাইস প্রেসিডেন্টের মতো উচ্চপদস্থ লোক যখন আলোচনার নেতৃত্ব দেন তখন তারা তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত নিতে পারে। পরে হয়তো সেটা মানে প্রেসিডেন্ট ট্রাম্পকে তার মানে বোঝাতে হবে, খাওয়াতে হবে। কিন্তু এইখানে মানে জেডি ভ্যান্সের কথা অনুযায়ী যে ১ ডজন বার যদি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা হয়ে থাকে তার মানে প্রতি পদে পদে তাকে প্রেসিডেন্টের কাছে ফিরে যেয়ে আলোচনা করতে হয়েছে যে কি বিষয় ছিল। তো এখন বহির্বিশ্বের যে কথাটা বলছেন, বহির্বিশ্ব তো মানে আশঙ্কা ছিল যে এখানে কিছু হবে না। ইউরোপ বহির্বিশ্বের তো একটা আশঙ্কা ছিল যেখানে কিছু হবে না এবং সেটাই প্রমাণিত হচ্ছে। কিন্তু যেরকম ব্রিটিশ প্রাইম মিনিস্টার কির স্টারমার তিনি আহ্বান জানিয়েছেন যে এখানে যেন শেষ না হয়ে যায় আলোচনা। তারা সবাই চাইছেন যে এর ফলে যেন যুদ্ধবিরতি ভেঙে না পড়ে এবং আবার যেন ওই অঞ্চল যুদ্ধে ফিরে না যায়। তারা মনে করছেন যে এই আলোচনা এক দফা হয়েছে
এবং সেখানে দুই পক্ষ একে অপরের সাথে অনেক খোলামেলা অনেক কথা বলেছেন, একে অপরের অবস্থান আরো বেশি পরিষ্কার হয়েছে একে অপরের কাছে। কাজেই এই আলোচনা এখন আরো এগিয়ে যেতে পারে অন্য অন্য ফোরামে, অন্য কোনো মানে ভেন্যুতে, অন্য কোনো মানে প্রেক্ষাপট মানে সিচুয়েশনে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কাজে কেউ এখনো হাল ছেড়ে দিচ্ছে না যে আবার যুদ্ধে ফিরে যাবে এই দুই দেশ। সবাই এখনো আশা করছেন যে এর পরে আলোচনাটা আরো চলতে থাকবে এবং যুদ্ধবিরতি আরো মানে আরো দীর্ঘায়িত হবে। এই ২ সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরো দীর্ঘায়িত হবে। এই আলোচনায় পরোক্ষভাবে ইউরোপীয় কোনো রাষ্ট্র অথবা চীন বা রাশিয়ার যুক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, যদি আলোচনাটা দীর্ঘ হবে? এখানে চীন বড় ভূমিকা পালন করেছে। কারণ আপনার হয়তো খেয়াল আছে যে মার্চের ৩১ তারিখে যখন পাকিস্তান আলোচনা চালাচ্ছিল, ইসলামাবাদে একটা বৈঠক হয়। সেখানে সৌদি আরব, তুর্কিয়া, কাতার তাদের মন্ত্রীরা এসেছিলেন এবং মানে পাকিস্তানের আমন্ত্রণে। ওখানে আলোচনার পর পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইশাক দার, তিনি মার্চের ৩১ তারিখে বেইজিং যান। বেইজিং গিয়ে সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন। বৈঠক করার পর তারা একটা ৫ দফা ঘোষণাপত্র দেন। সেখানে তারা সাথে মানে অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং সেখানে ইরানের এবং গালফ রাজ্যগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেন। এরপরে আপনার শাহবাজ শরীফ আপনার তার টুইটার মাধ্যমে এই ভারত বলছি আমেরিকা এবং ইরানকে যুদ্ধবিরতি পালনের জন্য আহ্বান জানান। কাজেই চীনের একটা ভূমিকা আছে, কারণ পাকিস্তানের কিন্তু চীনের সমর্থন দরকার। এটার একটা কারণ হচ্ছে চীন এই উপসাগরীয় অঞ্চলে তার অনেক প্রভাব আছে, যেমন সৌদি আরবের সাথে তার প্রভাব আছে, আমিরাত, কাতার এবং ইরান, এই সবার সাথে চীনের খুবই ভালো সম্পর্ক এবং চীনকে তাদের উপর মানে চীনের উপর এই দেশগুলোর অনেক আস্থা আছে। কাজে পাকিস্তান চীনের সাহায্য নিয়ে কিন্তু এই বিশেষ করে ইরানকে রাজি করানো যুদ্ধবিরতিতে সেটা কঠিন ব্যাপার ছিল, কারণ ট্রাম্প তো দাবি করছিলেন তার টুইটারের মাধ্যমে যে যুদ্ধবিরতি এখনই করতে হবে। কাজে ট্রাম্প দাবি জানাচ্ছিল, ইরান রাজি হচ্ছিল না। তো এখন চীনের সাহায্য নিয়ে পাকিস্তান ইরানকে রাজি করিয়েছিল। কাজে চীনও কিন্তু এখানে খুবই গভীরভাবে সম্পৃক্ত হয়ে গেছে। রাশিয়া বোধহয় একটু ব্যাকগ্রাউন্ডে আছে, কিন্তু চীন একেবারে সম্পৃক্ত এই প্রক্রিয়ার সাথে। এমনকি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলছিলেন যে তিনি সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন। কিন্তু আপনি কি এরকম কোনো সম্ভাবনা দেখেন যে হঠাৎ তিনি আবার মানে যুদ্ধবিরতি ভেঙে দিয়ে নতুন করে হামলা চালাতে পারে? হ্যাঁ, আমি সেই সম্ভাবনা দেখি, কিন্তু হামলাটা কি ধরনের হবে সেটা হচ্ছে প্রশ্ন। এটার কারণ হচ্ছে যে ইসরায়েল কিন্তু খুবই নাখোশ যে এই যুদ্ধবিরতি হয়েছে। কারণ ইসরায়েল চাচ্ছিল যে তারা বোমাবর্ষণ তারা করছিল, সেই বোমাবর্ষণ আরো সপ্তাহের পর সপ্তাহ চালিয়ে যে ইরানের সবকিছু একদম মাটির সাথে গুঁড়িয়ে দিতে, তার ব্রিজ, তার পাওয়ার স্টেশন, তার মানে স্কুল, কলেজ, হাসপাতাল, ইউনিভার্সিটি সবকিছু, পুলিশ স্টেশন সবকিছু মাটির সাথে গুঁড়িয়ে দিতে, যাতে ওখানে একটা দেশ বলে কিছু না থাকে। এটা ছিল ইসরায়েলের পরিকল্পনা বা আশা। তো ট্রাম্প অদ্দূর যেতে রাজি হননি, বোঝাই যাচ্ছে। তার আগে তিনি যুদ্ধবিরতিতে রাজি হচ্ছেন। ইনফ্যাক্ট তিনি দাবি করছিলেন যুদ্ধবিরতির জন্য এবং অনেক হুমকি দামকি দিচ্ছিলেন। কাজেই ইসরায়েল আবার আমেরিকাকে এই যুদ্ধবিরতি ভেঙে টানার জন্য ইসরায়েল কিন্তু কিছু কাণ্ড করে বসতে পারে। সে কোনো জায়গায় হামলা করে বসতে পারে। এক তো লেবাননে হামলা তো অব্যাহত আছে এখনো। হ্যাঁ, লেবাননে হামলা অব্যাহত আছে, যদিও তারা হামলার মাত্রাটা একটু কমিয়েছে। যেমন রাজধানী বেইরুতে বোধহয় গত ২৪ ঘন্টা তেমন হামলা হয়নি। তারা দক্ষিণে হামলা চালিয়ে যাচ্ছে। কাজেই এইখানে আমেরিকা এখনো ইসরায়েলকে বাধ্য করতে পারেনি বা বাধ্য করতে চায় না লেবাননে হামলা থামাতে, এবং নেতানিয়াহু লেবাননে হামলা থামাতে চায় না, কারণ হামলা থামালে তার মানে দেশের ভেতরে তার রাজনৈতিক অবস্থা আরো নড়বড়ে হয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু ইসরায়েলের বিরোধী দলগুলো বলছে যে এই ট্রাম্প নেতানিয়াহুর সাথে কথা না বলেই যুদ্ধবিরতি করেছেন, অর্থাৎ নেতানিয়াহু মানে কোনো পদের নেতা না, যে তিনি কিছুই পারেননি, তিনি ইরানকে সেভাবে ক্ষতিগ্রস্ত করতে পারেননি। ইরান এখনো যেভাবে ছিল সেভাবেই আছে, বরং আরো তো ক্ষমতাবান হয়েছে হরমুজ প্রণালী দখল করে।
আর অন্যদিকে ট্রাম্পও আর তার সাথে মানে কথা না বলে তার মানে তাকে কনসাল্ট না করে আম যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। যার ফলে ইসরায়েলের যত লক্ষ্য ছিল এই যুদ্ধে তার কোনটাই অর্জন হয়নি। তো কাজে নেতানিয়াহুকে কিছু একটা দেখাতে হবে তার ডোমেস্টিক অডিয়েন্স এর জন্য, তার দেশের মানুষের জন্য, এই দেখো আমি একটা বিজয় এনে দিয়েছি। তো এটা তিনি মনে করছেন যে লেবাননের যে দক্ষিণাঞ্চল যদি তিনি দখল করে ফেলতে পারেন, তাহলে তিনি বলতে পারবেন এই যে আমি হেজবুল্লাহকে হটিয়ে দিয়ে আম আমার দেশকে নিরাপদ করছি। কাজেই লেবাননের যুদ্ধ চালিয়ে যাওয়াটা তার জন্য রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে ট্রাম্পের জন্য এই ইরানের সাথে যুদ্ধটা থামিয়ে দেওয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তো এই দুটার মধ্যে আছে এখন ব্যাপারটা। কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে তো দুর্নীতির মামলা ছিল, সেটা আবার পুনরুজ্জীবিত হয়েছে বলে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম। কিন্তু সেটা কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন যুদ্ধে? এইটা একটা থিওরি যে, নেতানিয়াহু গাজার যুদ্ধটা এত দীর্ঘায়িত করেছিলেন যাতে তার এই দুর্নীতির মামলাটা সেভাবে সামনে না আসে। এটা একটা থিওরি। কারণ গাজার যুদ্ধটা এত মানে এত দিন ধরে চলার কোনো প্রয়োজন ছিল না বলে অনেকেই দাবি করেন যে ১ম ৬ মাসেই ইসরায়েল যে ক্ষতি সাধন করেছিল গাজায় এবং হামাসের যত লোক মেরেছিল, এটাতেই একটা প্রতিশোধ হয়ে গেছে। কিন্তু তিনি যুদ্ধটা ২ বছর ধরে ১-২ বছর কি এখন ৩ বছর হয়ে গেল। ৩ বছর হতে যাচ্ছে আরকি। এখনো সেখানে মানে তথাকথিত যুদ্ধবিরতি। কারণ মানে খাতা কলমের যুদ্ধবিরতি আছে কিন্তু ইসরায়েল যখন ইচ্ছা তখনই যেখানে ইচ্ছা সেখানে হামলা করছে এবং ফিলিস্তিনিদের হত্যা করছে। কাজেই এই যুদ্ধবিরতি হচ্ছে শুধুমাত্র হামাসের জন্য, ইসরায়েলের জন্য না। কাজেই এই সবই তিনি করছেন যে তার উপর থেকে মানে স্পটলাইটটা সরে যায়। এবং ট্রাম্প কিন্তু নিজে একটা আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে যে প্রেসিডেন্ট যেন নেতানিয়াহুকে ক্ষমা করে দেন এবং এই মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়। তো সেটা থেকে বোঝা যাচ্ছিল যে এখন ট্রাম্প নিজে কেন এটা করতে যাচ্ছেন। একটা অন্য দেশের প্রধানমন্ত্রীকে মামলা থেকে বাঁচানোর জন্য তিনি অ্যাপিল করছেন। এবং এইসব যে যুদ্ধ-টুদ্ধ হচ্ছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ, গাজায় চলমান এক ধরনের যুদ্ধ, এই সবই কি নেতানিয়াহুকে বাঁচানোর জন্য হচ্ছে? এরকম একটা প্রশ্ন কিন্তু লেবাননের ইসরায়েলের ভেতরেই তোলা হচ্ছে। ইসরায়েলের যারা বিরোধী দলের সমর্থক, যারা নেতানিয়াহুকে পছন্দ করে না, তারা কিন্তু টুইটারে এবং অন্যান্য মাধ্যমে সবসময় এই প্রশ্নটা তুলছেন যে, এই যুদ্ধগুলো কেন হচ্ছে? কিসের কারণে হচ্ছে? আ আলোচনায় আলোচনার টেবিলে ইরান কি ক্ষয়ক্ষতির কোনো হিসাব দিয়েছে? না, ইরান ক্ষয়ক্ষতির হিসাব দেয়নি। তবে জাতিসংঘের মানে তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে, ইরানের বোধহয় আমি যেই শেষ হিসাবটা দেখেছিলাম, ১,০০,০০০ এরও বেশি ভবন বিধ্বস্ত হয়েছে আক্রমণে। ১,০০,০০০ এরও বেশি ভবন। তার মধ্যে ৭০০ র বেশি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আর ৩০০ র মতো স্বাস্থ্যকেন্দ্র আছে। আর সামরিক ক্ষয়ক্ষতির কথা তো ইরান বলবে না। যে তাদের সামরিক ক্ষয়ক্ষতি কত হলো। সেগুলা আমেরিকা দাবি করছে, তারা এই করেছে, সে করছে। কিন্তু আমেরিকার দাবি আম অনেকটা সত্য। যেমন তার বিমান বাহিনী মোটামুটি বিমান বাহিনী ছিল না বলতে গেলেই চলে। যাই ছিল সেটা ধ্বংস হয়েছে। নৌবাহিনী যেগুলা কত কিছু জাহাজ ছিল সেগুলা ধ্বংস হয়েছে। কিন্তু নৌবাহিনীর কিছুই আ কিছু শক্তি আছে যেগুলো এখনো আমেরিকানরা ধরতে পারেনি। যেমন তাদের কিছু সাবমেরিন আছে। তাদের অনেক দ্রুত গতিসম্পন্ন মানে বোট মানে মিসাইল বোট আছে। সেগুলো এখনো আমেরিকানরা সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি। আর তাদের যে ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো আছে, সেটা হচ্ছে পাহাড়ের ভেতরে গভীরে যে ক্ষেপণাস্ত্র শহর তারা গড়ে তুলেছে। যেখানে হাজার, হাজার ক্ষেপণাস্ত্র মজুদ রাখা হয়। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার যে বাহন, লঞ্চার সেগুলো মজুদ রাখা হয়। সেগুলার আমেরিকানরা মাঝে মধ্যে দাবি করে যে সব ধ্বংস করে দিয়েছি। কখনো বলে যে ৫০ ভাগ ধ্বংস করে দিয়েছি। কিন্তু এখন অনেকেই মনে করছেন যে এগুলো হয়তো ৩০% এর বেশি ধ্বংস করা হয়নি। অর্থাৎ এই ইরানের যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ক্ষমতা, সেটা এখনো সেটা কিছুটা কমলেও এখনো কিন্তু খুবই শক্তিশালী রয়ে গেছে। তার মানে যুদ্ধ যদি প্রলম্বিত না হয়, এই যুদ্ধবিরতি যদি অব্যাহত থাকে, ইরান এই অবস্থাটা কাটিয়ে, তার দুরবস্থাটা কাটিয়ে উঠতে পারবে সহসাই। উঠতে পারবে কিন্তু এটা নিজের শক্তিতে করতে হবে। কারণ সে তো বহির্বিশ্বের থেকে কিছু আমদানি করতে পারছে না। তার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আছে। কিন্তু এই এবং তার যেই ইস্পাত উৎপাদন শিল্প সেটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বোমা বর্ষণে।
তার তেল উৎপাদন বা তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তার গ্যাস ফিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজেই ইরানের অর্থনৈতিক অনেক ক্ষতি হয়েছে। কিন্তু তারপরেও অলরেডি আমরা যেটা দেখছি বিভিন্ন মিডিয়ামে ছবি-টবি, ভিডিও মাধ্যমে যে বেশ কিছু ব্রিজ যেগুলো ধ্বংস করা হয়েছিল, সেগুলো মেরামতের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং কয়েকটি ব্রিজ ইতিমধ্যেই মেরামত করা হয়ে গেছে। কাজেই সেখানে এই মানে বিশেষ করে এই যে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো, সেগুলো পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গেছে এবং তারা যেটা করবে যেসব মানে ধ্বংসযজ্ঞ হয়েছে সেখান থেকে তো আগে ওই ধ্বংসাবশেষগুলো সরাতে হবে। মানুষ মানে ওই ধ্বংসাবশেষের ভেতরে কারো মরদেহ পড়ে আছে কিনা সেগুলা উদ্ধার করতে হবে। জায়গাটা পরিষ্কার করে তারপরে সেখানে আবার পুনর্নির্মাণ করতে হবে। তো কাজে এখানে অনেক কাজ রয়ে গেছে যেটা মানে সম্পন্ন করতে হয়তো ৩-৪ বছর লেগে যেতে পারে। তার মানে ইরান এই যুদ্ধের মধ্যেই মানে এই যুদ্ধবিরতির মধ্যে আবার যে নতুন করে আ তার পুনর্নির্মাণ, সংস্কার কাজ শুরু করা, এটা তো মানে খুবই সাহসী পদক্ষেপ বলে বলব। বা তার অর্থনীতির ভিতরে এমন একটা শক্তি আছে যে কারণে তিনি পারছে, যে কারণে এই রাষ্ট্রটি পেরেছে। কারণ এটি একেবারেই সব ক্ষেত্রে দুর্বল হলে অর্থনীতি আ অবকাঠামো, তাহলে হয়তো এটা পারত না। হ্যাঁ, এটা থেকে বোঝা যায় যে ইরানের যে রাষ্ট্র ব্যবস্থা সেটা ভেঙে পড়েনি এবং সেই কারণেই আম ট্রাম্প যে রেজিম চেঞ্জের দাবি করছেন সেটা হয়নি। কারণ রেজিম চেঞ্জ হবে তখনই যখন রাষ্ট্র ক্ষমতাটা ধসে পড়বে। সেটা হয়নি। যে কারণে উদ্ধার কাজ বলুন বা পুনর্নির্মাণের কাজ বলুন সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এটা যুদ্ধ শুরু হলেও কিন্তু এটা চলতে থাকে। বিশেষ করে উদ্ধার কাজ এবং চলতে থাকে এই ইরানে। আপনি দেখেন যে ৩৯ দিনের যুদ্ধের সময়ও কিন্তু উদ্ধার কাজ বা এগুলা থেমে থাকেনি। আমরা শেষ পর্যায়ে প্রায়। আ আপনি এর আগে আলোচনায় বলছিলেন যে পাকিস্তান উদ্যোগ নিলেও সেটা খুব একটা ভরসা করা যায় না। কিন্তু তারপরও পাকিস্তানের এই উদ্যোগ, পিছনে চীন ছিল অথবা বিকল্প কোনো উভয় পক্ষের আস্থাশীল কোনো রাষ্ট্র ছিল না। এই যে পাকিস্তান ভূ-রাজনীতিতে একটা বেশ গত কয়েক বছর ধরেই একটা নাজুক অবস্থায় ছিল। অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক এবং বেসামরিক কর্তৃপক্ষের টানাপোড়েনে ভূ-রাজনীতির একটু তার নিজের অবস্থানকে একটু উজ্জ্বল করতে পারল? হ্যাঁ, পাকিস্তান তার ভাবমূর্তি অনেক উজ্জ্বল করতে পেরেছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটার একটা কারণ হচ্ছে যে বেসামরিক প্রশাসন বা নির্বাচিত সরকার এবং সামরিক বাহিনী এই দুটোর মধ্যে একটা ভালো সমন্বয় আমরা দেখতে পেলাম এখানে। এখানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনি দুজন একসাথে কাজ করেছেন এবং এটার একটা কারণ হচ্ছে যে আসিম মুনিরের সাথে ট্রাম্প প্রশাসনের সরাসরি একটা সম্পর্ক আছে। এটা ট্রাম্প নিজেই স্থাপন করেছেন। এবং আপনি দেখবেন যে যখন জেডি ভ্যান্স ইসলামাবাদে যান, আসিম মুনির তখন কিন্তু তার মানে স্যুট পরে, তার আর্মি পোশাক না, স্যুট পরে সেখানে এয়ারপোর্টে গিয়েছিলেন তাকে সম্বর্ধনা জানানোর জন্য এবং তিনি আম আ মনে হচ্ছে যেন জেডি ভ্যান্সকে ওখানে স্বাগত জানাতে গিয়েছিলেন। আর অন্যদিকে যখন ইরানি ডেলিগেশন আসলো, তখন এই ইশাকদার এবং আসিম মুনির গিয়েছিলেন। কিন্তু আসিম মুনির তখন আবার তার সামরিক পোশাক পরে গিয়েছিলেন। তো এটা নিয়ে অনেক আলোচনা চলছে যে কেন এটা? এটার কারণ হচ্ছে যে আসিম মুনির হোয়াইট হাউসে গেছেন একাধিকবার এবং তার সাথে জেডি ভ্যান্স এবং ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের ব্যক্তিগত আলাপচারিতার সম্পর্ক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে এই ব্যক্তিগত সম্পর্কটা, ব্যক্তিগত পরিচয় এবং আলাপচারিতার সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং আসিম মুনিরের সেটা আছে এবং শাহবাজ শরীফেরও সেটা মানে কাল্টিভেট করেছেন। একটা হচ্ছে যে এই ভারতের যেই অপারেশন সিন্ধু, সেখানে পাকিস্তান মোটামুটি ভালো পারফর্ম করে এবং যেটা আরকি ট্রাম্পকে খুব ইমপ্রেস করে। ট্রাম্প আবার খুব এই শক্তি প্রদর্শনে ইমপ্রেসড হন। যেজন্য তিনি সেটা নিয়ে বারবার বলেছিলেন। আরেকটা কথা হচ্ছে যে এই যুদ্ধ থামানোর একটা কৃতিত্ব দাবি করেছিল ট্রাম্প। তিনি বলেছিলেন যে, "আমি ভারত এবং পাকিস্তানকে ফোন করে বলেছিলাম যে, এই যুদ্ধ যদি তোমরা না থামাও, তাহলে তোমাদের উপর আমি ২০০% আ শুল্ক আরোপ করব।" এবং সেই ভয়ে এই ২ দেশ যুদ্ধ বিরতি মেনে নেয়। এখন পাকিস্তান সবসময় এই কথাটা স্বীকার করেছে
বা বলেছে যে হ্যাঁ, প্রেসিডেন্ট ট্রাম্পই এই যুদ্ধটা থামিয়েছেন। কিন্তু ভারত কখনো এই কথাটা স্বীকার করেনি। তারা কখনোই বলে না যে ট্রাম্প এই যুদ্ধটা থামানোর জন্য একটা ভূমিকা পালন করেছে। কাজেই ট্রাম্প মোদির মোদিকে এই কারণে একদমই পছন্দ করতে পারছেন না। কারণ তিনি চান সবাই তাকে প্রশংসা করবে। তিনি চান সবাই তাকে বলবে যে, "তুমি মহান, তুমি তুমি সবকিছু করেছো। তুমি দেশ বিদে মানে দেশে-বিদেশে বিশ্বে শান্তি এনে দিচ্ছ এবং তুমি নোবেল শান শান্তি পুরস্কারের তোমারই প্রাপ্য।" এইটা তিনি শুনতে চান মানুষের কাছ থেকে। এবং এই কথাটাই শাহবাজ শরীফ এবং আসিম মুনির তাকে সামনে বলেছেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে বলেছেন। কাজেই তিনি একদমই পুলকিত এই এই দুজনের সাথে। কিন্তু ১ম মেয়াদে মানে ট্রাম্পের ১ম মেয়াদে তো ভারতের প্রধানমন্ত্রীর সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। এক ধরনের বোঝাপড়া ছিল। কিন্তু ট্রাম্পের সাথে মানুষের সম্পর্ক কিন্তু এটা হচ্ছে একটা লেনদেনের ব্যাপার। আপনি কতটা তোষামত করতে পারবেন ট্রাম্পকে, সেটার উপর নির্ভর করবে ট্রাম্প আপনাকে কতটা পছন্দ করবে। ট্রাম্পের ১ম টার্মে নরেন্দ্র মোদি তাকে প্রচন্ডভাবে তোষামত করেছিল। আপনার মনে আছে তিনি হিউস্টনে গেলেন। হিউস্টনে গিয়ে ভারতীয় যেই প্রবাসী আ স লোকজন আছে তাদের সাথে একটা বিরাট জনসভা করলেন। সেখানে ডোনাল্ড ট্রাম্প আসলো এবং মোদি সেখানে ঘোষণা করল যে আরেকবার দরকার ট্রাম্প সরকার। এই ধরনের একটা স্লোগান তুললেন। একটা বিদেশী প্রধানমন্ত্রী গিয়ে দেশের আমেরিকার রাজনীতিতে এক ধরনের হস্তক্ষেপ। কারণ তিনি প্রবাসী ভারতীয়দেরকে ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। তো ট্রাম্প হস্তক্ষেপ এবং তোষামদও। হস্তক্ষেপের চেয়ে বেশি এখানে তোষামদই। তোষামদ করেছে বেশি। আরেকটা জিনিস হচ্ছে, এটা আমি শুনেছি, আমি জানি না কতটুকু সত্য, কিন্তু এটা সততা থাকতে পারে। আপনি আম ক্রিপ্টোকারেন্সি যেটা আছে, বিটকয়েন এবং ডোজে এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি, সেই রাইট। ক্রিপ্টোকারেন্সি পাকিস্তানে চালু ছিল না। কিন্তু এই ১ বছর আগে বোধহয় পাকিস্তানে একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ খোলা হয়েছে। এবং এই এক্সচেঞ্জের যে মূল বিনিয়োগকারী তারা যে কোম্পানি, সেই কোম্পানির সাথে ট্রাম্পের ছেলেরা সম্পৃক্ত। জারেদ কুশনার এবং ট্রাম্পের ২ ছেলে এই কোম্পানির সাথে সম্পৃক্ত। কাজেই এইটা বলতে পারেন যে এক ধরনের আম কি বলবো? আমি ঘুষ বলতে চাই না। কিন্তু একটা বাণিজ্যিক সুবিধা পাকিস্তান ট্রাম্পের পরিবারকে দিচ্ছে। ট্রাম্প এগুলো পছন্দ করেন এবং আরবরা যেরকম সৌদি আরব বলুন বা বিশেষ করে সৌদি আরব, তারা এটা জানে। সেজন্য আমেরিকার কাছ থেকে তারা কোটি, শত কোটি ডলারের অস্ত্র কেনে। যে অস্ত্র তারা হয়তো কখনো ব্যবহার করে না ঠিকমতো। কিন্তু কেনে। কারণটা কি? তাদের প্রয়োজন সে কারণে না। তারা কেনে কারণ আমেরিকাকে টাকা দেওয়ার জন্য। পাকিস্তানও সেই কাজ করেছে। ভারত সেই কাজ করেনি। ভারত যেরকম মোদির সাথে ট্রাম্পের টানাপোড়েনের আরেকটা কারণ হচ্ছে ১ বছরের বেশি সময় ধরে ট্রাম্প একটা বাণিজ্য চুক্তি চাচ্ছে ভারতের সাথে। যেখানে ভারতের কৃষি বাজার এবং ঔষুধ বাজারে আমেরিকান কোম্পানিদের অবাধ প্রবেশের সুযোগ সে দাবি করছে। মোদি সেটা দিতে রাজি না। এবং এইটা না দেওয়া পর্যন্ত সে মোদিকে কখনোই আম আর আদরের বন্ধু হিসেবে মানে দেখতে পাচ্ছে না। তাকে দিতে হবে। আপনি যদি তার বন্ধুত্ব চান, তার রাস্তা চান, তাকে আপনার কিছু দিতে হবে এবং এটা ইউজুয়ালি হয় বাণিজ্য, না হয় ব্যবসা, এই ধরনের জিনিসই হতে হবে। অথবা তাকে ব্যক্তিগতভাবে একেবারে পুরো তেল দিতে হবে আরকি। বাংলা ভাষায় যেটাকে বলে পামপট্টি মারতে হবে, তেল দিতে হবে। সারা বিশ্বকে জানাতে হবে যে ট্রাম্প হচ্ছে বিশ্বের শান্তির দূত। এক্ষুনি তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক। তাহলে তিনি খুশি হবেন। যাই হোক, আমরা আলোচনার শেষ দিকে ট্রাম্প কিসে খুশি হবে বা হবেন না তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ব শান্তি। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে যুদ্ধের মধ্য দিয়ে যে প্রাণহানি, সম্পদহানির এটি বন্ধ রাখা, বন্ধ করা, এবং আমরা চাই যে যুদ্ধবিরতি কোনো পক্ষই ভঙ্গ করবে না। বিশেষ করে এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই ভঙ্গ করার সমূহ সম্ভাবনা আছে। তারপরও আমরা আস্থা রাখতে চাই, যেহেতু যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মতি দিয়েছেন এবং তারা আলোচনাও প্রথম দফা শেষ করেছেন। পরবর্তী দফা কবে হবে, কিভাবে হবে সেটা আমরা জানি না। তবে আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। সাবির মোস্তফা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা চর্চাকে সময় দেওয়ার জন্যে। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ আমরা কথা বললাম বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ সাবির মোস্তফার সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।